মাঝরাত পেরিয়ে গেছে। বাজের শব্দে ঘুম ভাঙল রনের। আলগোছে বিছানা ছেড়ে মেঝেতে নামলো। তারপর পা টিপে টিপে কামরার ও প্রান্তে চলে গেল জানালাটা বন্ধ করতে। বর্ষণ মুখর রাতে বাইরে উঁকি দিতেই কিছু একটা দৃষ্টি কাড়ল ওর। পিছনের আঙিনায় সামনে পিছনে ঝাড়ু বোলাচ্ছে, ওটা কি ফ্ল্যাশ লাইটের রশ্মি? এ সময় নড়ে উঠল কিশোর। ডন, ঘুম জড়ানো গলায় ডাকলো। কি হয়েছে? বাইরে কে যেন আছে, চাপা স্বরে জানালো ডন। কিশোর ওর পিছনে এসে দাঁড়ালো। তোমার দৃষ্টিশক্তি আমার চেয়ে ভালো, বলল। কই, আমি তো কাউকে দেখছি না। ওর দিকে চাইলো ডন। এইমাত্র কেউ একজন ছেড়ে ঢুকলো। আমার তো মনে হয় না ডন, কিন্তু আমি যে নড়তে দেখলাম কি যেন। কিশোর ভাই, এক হাতে ওকে জড়িয়ে ধরলো কিশোর। অন্ধকার ঝোড়ো রাতে মানুষ প্রায় ভুল দেখে। শিউরে উঠল ডন। আমাদের গিয়ে দেখা, আমাদের বিছানায় ফিরে যাওয়া উচিত, বলল কিশোর। ডন মাথা ঝাঁকালো। তবে মনে মনে জানি কাউকে দেখেছেও। ইয়ান বলছিলেন পোস্টার লাগানো কঠিন কাজ। পরদিন সকালে বলল ডন, এক বাটির মধ্যে ডিম ভাঙছে, কাজেই ভরপেট নাস্তা করে বেরোনো দরকার আমাদের। আহা, কি মধুরই না শোনালো তোমার কথাগুলো, হাসি মুখে বলল মুসা। তুমি মুসার কানে মধু ঢেলেছ, ডনকে বলল কিশোর। স্টোভে বিপ সেঁকছে, সেদিকে একটা চোখ ওর। বাহ, দারুণ গন্ধ ছেড়েছে তো, বললেন শেলি আন্টি। কিচেনে ঢুকলেন। আমরা নাস্তা বানাচ্ছি, বলল রবিন। টেবিলে টোস্টের বড়সড় একটা প্লেট রাখলো। আমরা আপনাকে চমকে যেতে চেয়েছিলাম আন্টি। চমকের কথাই মনে পড়ল, বলল কিশোর। সামান্থার অ্যাপয়েন্টমেন্ট বইটার কথা বেমালুম ভুলে গিয়েছি আমরা। সামান্থার কি? প্রশ্ন করলেন শেলি আন্টি। মিস্টার ইয়ান শেডে সামান্থার অ্যাপয়েন্টমেন্ট বুকটা খুঁজে পেয়েছেন, রবিন ব্যাখ্যা করল। ওদিকে কিশোর ছুটল বাইরে। উনি বললেন আপনি হয়তো ওটা স্মৃতিচিহ্ন হিসেবে রাখতে চাইবেন। চট করে ফিরে এলো কিশোর। বাতাসে দোলাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট বুকটা। কাদা মাখা জুতো খুলছে ও। এই সময় মোসা দেখল পাতা থেকে খসে পতপত করে মেঝেতে পড়ল কি যেন। ওটা তুলে নিতে দ্রুত পায়ে এগোলো। মনে হচ্ছে খবরের কাগজ থেকে কাটা একটা বিজ্ঞাপন, বলল। তাই? একটা ভুরু তুললেন শেলি আন্টি। কিসের বিজ্ঞাপন মোসা? জোরে জোরে পড়ে শোনালো মোসা। স্বল্প বেতনের যোগ্য টাইপিস্ট চাই, প্যাটিকে ফোন করুন নম্বরে। মাথা ঝাঁকালেন শেলি আন্টি। প্যাটি নিশ্চয়ই সামান্তার ভাড়া করা সেই কলেজ স্টুডেন্ট, তার রেকর্ড করা নাটকগুলো টাইপ করার জন্য যাকে রাখা হয়েছিল, তাই না? বলল ডন। হ্যাঁ, বললেন শেলি আন্টি। ডন জানে দেখে হতবাক হয়ে গেছেন। আপনার কথা এখানে অনেকবার এসেছে, বলে অ্যাপয়েন্টমেন্ট বুকটা শেলি আন্টির উদ্দেশ্যে বাড়িয়ে দিল কিশোর। ইয়ান তো তেমনটাই বললেন। সামান্থা আর আমি প্রায় একসাথে বসে চা খেতাম, মৃদু হাসলেন শেলি আন্টি। ও সবসময় টেবিলে হলদে মেরিগোল্ডের একটা পট রাখত। তার নাটকগুলোতে কোনো না কোনোভাবে পছন্দের মেরিগোল্ড ফুলের কথা ঢুকিয়ে দিত। লেডি অস্টেনও মেরিগোল্ড ভালোবাসে, বলল ডন। তার মানে? শেলি আন্টির জিজ্ঞাসা। ঝাড়বাতি থেকে যে হ্যাটটা ঝুলছিল ওটার কথা মনে নেই, বলল ডন। লেডি অস্টেনের হ্যাট আর কি। এমা বলেছিল ওতে হলদে মেরিগোল্ড ফুল গোজা ছিল। হুম। খানিকটা অন্যমনস্ক দেখালো শেলি আন্টিকে। অ্যাপয়েন্টমেন্ট বইটার পাতা উল্টাতে ব্যস্ত। আর একটা কথা কি জানেন শেলি আন্টি? মুখ ভর্তি ডিম নিয়ে বলে চলল ডন। সামান্থা একজোড়া নতুন জুতো কিনেছিলেন, কিন্তু ওগুলো তার পায়ে লাগেনি। তিনি পিজে কে দিয়ে জুতো জোড়া ফেরত পাঠাতে চেয়েছিলেন। এই পিজে যে কে তা অবশ্য জানি না আমরা। আমি তো সামান্থার সব বন্ধু বান্ধবকেই চিনি, ভুরু কোচকালেন শেলি আন্টি। পিজে নামে তো কারো কথা মনে পড়ছে না। অ্যাপয়েন্টমেন্ট বইটা একপাশে সরিয়ে রেখে ছেলেদের উপর চোখ বোলালেন একে একে। তোমাদেরও আজকে সারাদিন কাজ, বললেন প্রসঙ্গ পাল্টে। মাথা ঝাঁকিয়ে সাই জানালো রবিন। থিয়েটারের ভেতরটা দেখার জন্যে মন ছটফট করছে আমার। পুরো শহরই কৌতূহলে ফেটে পড়ছে,
বললেন শেলি আন্টি। সব টিকিট বিক্রি হয়ে গেছে। খাইছে, বলে উঠল মুসা। খুব খুশির কথা। নাটকটা সারা সামার ধরে চলবে মুসা, ওকে মনে করিয়ে দিলেন শেলি আন্টি। টিকিট যে এভাবে বিক্রি হতেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই। একটা ব্যাপার বুঝলাম না, বলল কিশোর। ভালো ব্যবসা না হলেই বা থিয়েটারটা বন্ধ করে দেবে কেন? এত টাকা খরচ করে মেরামত করলো, কোনো মানে হয়? নাটক বানাতে অনেক টাকা লাগে কিশোর, ব্যাখ্যা করলেন শেলি আন্টি। টিকিট বিক্রি না হলে থিয়েটার চালানোর সাধ্য এ শহরের নেই। টোস্টে মধু মাখাচ্ছিল ডন, মুখ তুলে চাইল। এমা চলে গেলে টিকিট বিক্রি হবে না? এমা খুব ভালো অভিনেত্রী, বললেন তিনি। ও কাজটা ছেড়ে দিলে সর্বনাশ হবে। ভুরু কুচকে গেল মোসার। উনি কি সত্যি অমন করবেন ছেলে আন্টি? ওর মতিগতি বোঝা দায়, জবাব দিলেন ছেলে আন্টি। বিশেষ করে মনে যদি সত্যি সত্যিই গেঁথে যায় যে থিয়েটারটা ভুতুড়ে, তাহলে বলা যায় না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব থিয়েটারটা যেন বন্ধ না হয়, বলল মোসা। স্মিত হাসলেন ছেলে আন্টি। জানি, শহর জুড়ে পোস্টার লাগানো কম বড় সাহায্য নয়। ছেলেরা ঝটপট নাস্তা সেরে ওদের জন্য শেলি আন্টির জোগাড় করে রাখা বাইকে চেপে শহরের উদ্দেশ্যে চলল। থিয়েটারে পৌঁছাতেই পরিবর্তনটা চোখে পড়ল রবিনের। এমার ইচ্ছে পূরণ হয়েছে বলে তর্জনী তাক করে বিলবোর্ডটা দেখালো। সবাই চোখ তুলে চাইল। নাটকের নামের উপরে এখন শোভা পাচ্ছে এমার নাম। তার মানে ইয়ান আসলেই এমাকে খুশি রাখতে চান, মন্তব্য করলো ডন। থিয়েটারের পিছনে বাইক চারটে রেখে ঘুরে সামনে চলে এলো ওরা। বেশিক্ষণ অপেক্ষা করায়নি তো? গলা ছেড়ে বলে ওদের দিকে হন্তদন্ত হয়ে এগিয়ে এলেন ইয়ান। রেস্তোরাঁয় নাস্তা করছিলাম, স্থানীয় এক সাংবাদিককে নিয়ে। না না, বলল কিশোর। এই ফাঁকে থিয়েটারের দরজার তালা খুললেন ইয়ান। আমরা মাত্র এলাম। ভিতরে পা রাখতেই লাল গালিচা মোড়া জমকালো লবিটা দেখে রীতিমতো মুগ্ধ হলো ওরা। সোনালি ফ্রেমে বন্দী দেয়াল জোড়া, বড় বড় আয়না, এবং ছাদ থেকে ঝুলছে ক্রিস্টালের এক ঝাড়বাতি। খাইছে, কি অপূর্ব! অস্ফুটে বলে উঠল মোসা। লেডি অস্টনের হ্যাটটা কি ওখানেই পাওয়া গিয়েছিল? ঝাড়বাতিটার দিকে আঙুল নির্দেশ করে জানতে চাইল ডন। মাথা ঝাঁকালেন ইয়ান। কিভাবে যে ওটা ওখানে গেল মাথায় আসে না আমার। ব্যাপারটা সত্যিই আজব, বলল নথি। লবির দূর প্রান্তে হেঁটে গেল ডিরেক্টরের পিছু নিয়ে। অডিটোরিয়ামে ঢোকা যায়। সেই ওক কাঠের দরজা দুটো খুলতে না খুলতেই বিস্ময়ের ধাক্কায় এক পা পিছিয়ে এলেন ইয়ান। আরে, চেঁচিয়ে উঠলেন প্রায়। আলোগুলোতে কেউ হাত দিয়েছে। আসলেই থিয়েটারের সামনের সারির এক আসনের উপর সরাসরি আলো ফেলেছে এক স্ট্যান্ডিং স্পটলাইট। ছেলেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারল না। জিভ দিয়ে টাকরাই শব্দ করলেন ইয়ান। তোমরা একটু দাঁড়াও, আমি এখনই আসছি। ডিরেক্টর ব্যাকস্টেজে শশবস্তে চলে যেতেই রবিন বলল, এই প্রথম সারিতে স্পটলাইট ফেলার মানেটা কি? চলো দেখা যাক, প্রস্তাব করলো গোয়েন্দা প্রধান। আইল ধরে পা চালালো, অন্যদেরকে পিছনে নিয়ে। থিয়েটারের সামনের দিকে পৌঁছতেই ডনের চোখ ছানাবড়া হয়ে গেল। অন্যেরা ওর দৃষ্টি অনুসরণ করে চাইতেই দেখল সামনের সারির এক আসন স্পটলাইটের হলদে আলোর বলয়ে উদ্ভাসিত, এবং আসনটির উপর পপকর্নের ছড়াছড়ি। খাইছে, অস্ফুটে বলে উঠল মোসা। সামান্থা এসেছিলেন, ফিসফিস করে বলল ডন। কিশোর সাহস জোগাতে ওর কাঁধ জড়িয়ে ধরল এক বাহু দিয়ে। যে কেউ এ কাজ করে থাকতে পারে ডন। যেই করুক, বলল রবিন। সে চেয়েছে সবার দৃষ্টি কাড়তে। মাথা ঝাঁকালো মোসা। স্পটলাইটটা ঠিক ওই সিটটার উপরেই ফেলেছে। এসো, আর কেউ দেখার আগেই পরিষ্কার করে ফেলি, প্রস্তাব দিল নথি। একমত হলো কিশোর। এমনিতেই এমা ভয়ে অস্থির। কাজে লেগে পড়ল ছেলেরা। ঝাড়ু খুঁজে নিয়ে পপকর্নগুলো ঝাড় দিয়ে এক ট্রাশ ক্যানে ফেলল। কাজটা প্রায় শেষ করে এনেছে। এই সময় কাছেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। সরু চোখে ওদেরকে লক্ষ্য করছে বালিরঙা চুলের অধিকারিণী এক সুন্দরী তরুণী। তোমরা কারা? কৈফিয়ত তলব করলো সে। এখানে ঢুকলে কিভাবে?
তরুণীর কর্কশ কণ্ঠস্বর শুনে রীতিমতো ভ্যাবাচ্চাকা খেয়ে গেছে ছেলেরা। টু শব্দটি করতে পারল না কেউ। শেষমেশ কথা খুঁজে পেল কিশোর। আমি কিশোর, আন্তরিক হেসে বলল। আর এরা আমার বন্ধু মুসা, রবিন আরও ছোট ভাই ডন। আমরা পোস্টার লাগানোর কাজ করছি, আরও জানালো রবিন। ভুরু কুচকে গেল তরুণীর। কাস্টার ক্রু ছাড়া এখানে কারো ঢোকা বারণ। কিন্তু আমরা তো সাহায্য করতে এসেছি, প্রতিবাদ জানালো ডন। আমরা চাই না একদল বাচ্চা এখানে ছোটাছুটি করুক, বলল তরুণী। এটা খেলার মাঠ নয়। তা তো ঠিকই, কোমল গলায় বলল নথি। আমরা চেষ্টা করব আপনাদেরকে বিরক্ত না করতে। ট্রিসিয়া, এ সময় ইয়ান হেঁটে এলেন। বগলের নিচে গোটানো পোস্টারগুলো। তুমি এত সকাল সকাল এখানে যে? রিহার্সালের তো ক ঘন্টা দেরি আছে এখনো। জানি, বলল ট্রিসিয়া, কিন্তু এখান দিয়ে যাচ্ছিলাম তো, তাই বিলবোর্ডটা চোখে পড়ল। এখানে হচ্ছেটা কি ইয়ান? অপ্রস্তুত বোধ করলেন ইয়ান। শোনো ট্রিসিয়া। না, আপনি শুনুন, কথা কেড়ে নিল তরুণী। আমার নাম তো দেননি, এখন আবার আমার নাটকের নামের ওপরে এমার নাম দিয়েছেন কেন? একটু বোঝার চেষ্টা করো ট্রিসিয়া, বললেন ইয়ান। এমাকে খুশি রাখার জন্য এই কাজটা করতে হয়েছে, ও যাতে নাটক ছেড়ে চলে না যায়। গেলে কি যায় আসে, প্রায় গর্জে উঠল ট্রিসিয়া। আন্ডার স্টাডি তো আছেই, সে লেডি অস্টনের পার্টটা প্লে করবে। ডন ফিসফিস করে কিশোরকে বলল, আন্ডার স্টাডি? কিন্তু প্রশ্নটা আসবে আগেই জানতো কিশোর। অভিনেতা কিংবা অভিনেত্রী অসুস্থ হয়ে পড়লে আন্ডার স্টাডি বদলি হিসেবে মঞ্চে ওঠে। কিংবা কেউ যদি চলে যায় তখন, বলল রবিন। আমি না থাকলে এমা কোনো একটা রোলও পেত না, ট্রিসিয়া বলছে ইয়ানকে, কোমরে 2 হাত রেখে। প্রথমে ওকে বড় ড্রেসিং রুম দেওয়া হলো, তারপর। ওর কথার মাঝখানে হস্তক্ষেপ করলেন ইয়ান। ট্রিসিয়া, অনেক হয়েছে। চোখ মুখ কঠিন তার। আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার তুমি কে? ট্রিসিয়া এবার ঝট করে উল্টো ঘুরে দুবদাব পা ফেলে থিয়েটার ত্যাগ করল। নাটক লেখা প্রতিযোগিতার বিজয়ী এই ট্রিসিয়া মেয়েটা। ছেলেদেরকে খুলে জানালেন ইয়ান। ও খুব টেনশনে আছে, ওপেনিং নাইটটা নিয়ে ভয়ানক চিন্তিত। কিশোরের হাতে তুলে দিলেন পোস্টারগুলো। ব্যাকস্টেজে আরও পোস্টার আছে, তবে এইগুলো তোমাদেরকে আজকের দিনটা ব্যস্ত রাখবে। কালকে এসে আবার বাকিগুলো নিয়ে যাব, বলল রবিন। বিস্মিত দেখালো ইয়ানকে। তোমরা এত খাটনি খাটতে পারবে তো? পারবে বলেই তো কাজটা নিয়েছে ছেলেরা। অন্যকে সাহায্য করতে পারলে যার পর নাই খুশি হয় ওরা। একটা কথা, ছেলেরা চলে যেতে উদ্যত হলে বললেন ইয়ান। সামান্থার টেপগুলোর সাথে বক্সে একটা টেপ রেকর্ডারও আছে, কাল ওটা একটু নিয়ে এসো কেমন? ওটা থাকলে এমার লাইনগুলো প্র্যাকটিস করতে সুবিধা হবে। নিয়ে আসবো, জানালো রবিন। থিয়েটার ছেড়ে বেরিয়ে আসতেই কিশোর বলল, কেউ একজন খুব চেষ্টা করছে এই থিয়েটারে ভূত আছে এটা প্রমাণ করার জন্যে। খাইছে, কেউ অমন চেষ্টা করবে কেন? মুসার প্রশ্ন। তোমার কি ধারণা? শুরু করেছিল ডন। তুমি কি ভাবছো থিয়েটারটা সত্যি সত্যিই ভূতে রাখা? খুদে ডনকে প্রশ্ন করলো মুসা। তোমার দোষ নেই ডন, আমি নিজেও তেমনটাই ভাবছি। মাথা নাড়ল কিশোর। ভূতে পপকর্ন ছড়ায়নি। বলল মুসা। তোমার কথা শুনে মনে হচ্ছে কাজটা মানুষেরই। পুরোপুরি নিশ্চিত নয়ও, তবে ডনকে অবাই দিতে চায়। ছেলেরা সারা সকাল এমফোর্ডের রাস্তা রাস্তায় হেঁটে বেড়ালো, পোস্টার ঝোলালো এখানে সেখানে এবং সবখানে। অবশেষে পার্কের এক বেঞ্চিতে ধপ করে বসে পড়ল ডন। লাঞ্চ টাইম হয়নি, দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো। হাত ঘড়িটা এক ঝলক দেখল কিশোর। প্রায়, বলল, এখন ব্রেক নেওয়া যায়। একটু পরেই স্থানীয় এক ডাইনারে লাঞ্চ করতে বসলো ছেলেরা। মেনু দেখছে। ওয়েট্রেস এলে কিশোর গ্রিল চিজ স্যান্ডউইচ আর কোকাকোলা অর্ডার দিল। রবিন চিকেন রান, কোলেস্টেরল আর দুধ। মুসা টোস্টেড টমেটো স্যান্ডউইচ আর লেমনেড। এবং ডন চিজ বার্গার, ফ্রাই আর চকলেট দুধ নেবে বলল। খাবারের জন্য অপেক্ষা করছে। ছেলেরা রহস্যটার দিকে মনোনিবেশ করল। এইসব শয়তানির পেছনে যেই থাকুক না কেন, বলল রবিন,
সে সামান্থা কুপার সম্পর্কে খুব ভালোভাবে জানে। ঠিক বলেছ। চকচকে ডিসপেন্সার থেকে সবাইকে ন্যাপকিন বিলি করলো মোসা। সে কিংবা তারা জানি সামান্থা তার নিটিং আর এক ব্যাগ পপকর্ন নিয়ে থিয়েটারে যেতেন এবং সামনের সারিতে বসতেন, যোগ করলো ডন। এমফোর্ডের বেশিরভাগ মানুষেরই নিশ্চয়ই এসব কথা জানা আছে, বলল কিশোর। ওয়েট্রেস খাবার নিয়ে এলে ডন পরিচিত একজনকে দেখতে পেল। ওই যে জিমি কেলি। সত্যি, স্থানীয় মুভি থিয়েটারের মালিক কোনার এক টেবিলে বসে রয়েছেন, কফিতে চুমুক দিচ্ছেন আর সেলফোনে কথা বলছেন। আর কি করার আছে আমার, বললেন তিনি। আমার ব্যবসায় লালবাতি জ্বলার দশা। ভদ্রলোকের মন খারাপ, বলল মুসা গলা নামিয়ে। হ্যাঁ, পুরো ব্যাপারটাই আমাকে নার্ভাস করে তুলেছে। এখন গলা চড়িয়ে কথা বলছেন জিমি, কিন্তু আমার এখন এটা বন্ধ করে দিতে হবে, করার কিছু নেই আর। উনি কি, ফিসফিস করে বলল ডন, ট্র্যাপডোর থিয়েটারের ব্যাপারে কথা বলছেন? ছেলেরা পরস্পর চোখাচোখি করল। জিমির কথাগুলো কারোরই ভালো লাগেনি। ছেলেরা থিয়েটারে ফিরে ইয়ানকে বাইরে পিছনের দরজার পাশে খুঁজে পেল। যন্ত্রপাতি আর ন্যাকড়ায় ঠাসা পুরনো এক টেবিলের উপর দাঁড়িয়ে তিনি। প্লাস্টার অফ প্যারিসের কন্টেনারটাও কাছে রয়েছে। ছেলেদের দিকে চেয়ে উষ্ণ হাসি দিলেন তিনি। কি খবর তোমাদের, প্রশ্ন করলেন। ভালো, জানালো কিশোর, সব পোস্টার লাগানো হয়ে গেছে। ন্যাকড়ায় হাত মুছলেন ইয়ান, এবার পকেটে হাত ভরে কখানা ডলারের নোট বের করলেন। এই নাও। দৃঢ়ভাবে মাথা নাড়ল রবিন। টাকা লাগবে না ইয়ান। কিন্তু আপত্তি করলেন তিনি। আমরা কাজ করতে ভালোবাসি, মৃদুকণ্ঠে বলল মোসা। তার ফলে কারো উপকার হলেই খুশি। মুহূর্তখানেক দ্বিধা করে নোটগুলো পকেটে ঢোকালেন ইয়ান। টাকা না নিলে ঠিক আছে, কিন্তু কাল রাতে ড্রেস রিহার্সালের দাওয়াত রইল তোমাদের। রিহার্সালের পরে কাস্ট আর ক্রুদের জন্য পটলাক ডিনারের ব্যবস্থা করেছি আমরা। তোমরা তোমাদের আন্টিকে নিয়ে এলে খুব খুশি হব। দেখি শেলি আন্টি কি বলেন, বলল রবিন। তবে আমরা আসছি। ভেরি গুড, বলে কাজে মন দিলেন ইয়ান। ডনের কৌতূহল ধরে না। কি বানাচ্ছেন আপনি ইয়ান? এ হলো খানসামার পায়ের ছাপের ছাঁচ, তিনি বললেন ডনকে। মঞ্চকর্মীরা ব্যাকস্টেজে ব্যস্ত, তাই ভাবলাম কাজটা নিজেই করে ফেলি। সুপার, বলে উঠল ডন। আমি এরই মধ্যে কাদায় খানসামার জুতোর একটা ছাপ নিয়েছি। ইশারায় মাটি ভর্তি চৌকো একটা পাত্র দেখালেন ইয়ান। কাদা শুকানোর আগেই ছাঁচটা বানাতে হয়। কেন, ডনের প্রশ্ন। কাদা শুকালে পায়ের ছাপটা ছোট হয়ে আসে, জবাবটা দিল কিশোর। খানসামার জুতোর ছাঁচের সঙ্গে খাপ খাওয়াতে মাটিটুকু নরম থাকতে থাকতেই এটা বানাতে হবে। বুঝলাম, বলল ডন। থিয়েটার ডিরেক্টরকে পানিতে প্লাস্টার অফ প্যারিস গলাতে দেখল ছেলেরা। সঠিক ঘনত্ব পেতেই মিশ্রণটুকু পদচিহ্নের ভেতরে ঢেলে দিলেন তিনি। এতেই হবে। আশা করি প্লাস্টার সেট হওয়ার আগে ভূতেরা এটার নাগাল পাবে না, চোখ টিপে বললেন ইয়ান। রবিন চট করে কিশোরের উদ্দেশ্যে চাইল। ইয়ান কি ঠাট্টা করছেন, নাকি সত্যিই তিনি ভাবেন যে থিয়েটারটাই ভূতেরা আছর করেছে? ভুলে যেতে পারি, তার আগে টেপ রেকর্ডারটা নিয়ে নিই ইয়ানের জন্যে, প্রস্তাব করল রবিন। একটু পরে ওরা যখন বাইসাইকেল চালিয়ে প্রবেশ করলো শেলি আন্টির ড্রাইভওয়েতে। হ্যাঁ, সাই জানালো কিশোর। ইয়ান বলছিলেন সামান্থার টেপের বাক্সে রয়েছে ওটা, মনে করিয়ে দিল ডন। বড়দেরকে অনুসরণ করে সেটা ঢুকলো। খাইছে, বলে উঠল মুসা, চোখ গেল চারপাশে। ওটা তো ওই টেবিলটার উপরেই ছিল। ব্যাপারটা কি, অস্ফুটে বলল কিশোর। ভ্রু কুচিয়ে গেছে রবিনের। ওটা গেল কোথায়? চুরি গেছে, বলল ডন। ধ্যাৎ, কি যে বলো, বলল রবিন। সামান্থা কুপারের পুরনো টেপ কে চুরি করতে যাবে? চোর আবার কে? চেঁচিয়ে উঠল ডন। কিশোর চাইল ডনের দিকে। তুমি কাল রাতের কথা ভাবছো, তাই না? আমি শেডের কাছে কাউকে দেখেছিলাম কিশোর ভাই, জোর গলায় বলল ডন। আমি হলফ করে বলছি। মুসা আর রবিন শুনে অবাক হলো। খাইছে, কিন্তু এমন কাজ কে করবে? কিন্তু স্বরে বলল মুসা। এবং কেন? টেপগুলোর কথা আপাতত চেপে যাও, বলল কিশোর। আমরা নিজেরা আগে একটু তদন্ত করে দেখি।
ডিনারে বসে শেলি আন্টিকে পালা করে সর্বশেষ অপকীর্তিটা সম্বন্ধে জানালো ওরা। মুসা এই বলে শেষ করলো, সামনের সারির এক সিটের ওপর স্পটলাইটের আলো ফেলা হয়েছিল। কি আর বলবো, মাথা নেড়ে বললেন শেলি আন্টি, মানুষ যদি ভয় পেয়ে সরেই যায় তবে আর এসব প্র্যাকটিক্যাল জোকের মজা থাকলো কোথায়? চিন্তা করবে না শেলি আন্টি, বলল ডন, কেউ দেখার আগেই পপকর্নগুলো ঝাড়ু দিয়ে সরিয়ে ফেলেছি আমরা। ভালো করেছো, শেলি আন্টি বললেন, চেয়ারটা পেছনে ঠেলে দিলেন। আমরা ডিশগুলো ধুয়ে মুছে রাখবো শেলি আন্টি, বলল মুসা, চিন্তা করবেন না। ধন্যবাদ মুসা, আমি তাহলে অন্য কাজ করতে পারবো, বলে কামরা ত্যাগ করলেন শেলি আন্টি। সব কটা মাথা এক হলে, বলল রবিন, আমরা হয়তো এর তলে পৌঁছতে পারবো। কিন্তু মুসা অতটা নিশ্চিত নয়, রহস্যটা কিন্তু খুব জটিল। আমার কি মনে হয় জানো, বলল ডন, সামান্থার টেপগুলো পাওয়া যাবে বেকায়দা কোনো জায়গায়। এ কথা কেন মনে হলো? রবিন জানতে চাইল। লেডি অস্টেনের হ্যাটটা উদা হওয়ার পর কি হয়েছিল মনে নেই, বলল ডন, লবির ঝাড়বাতি থেকে ঝুলছিল ওটা। মুসা সিংটা সাবান পানি দিয়ে ভরছিল, মুখ তুলে চাইল, বলতে চাইছো টেপগুলো সরিয়ে কেউ আর একটা দুষ্টমি করেছে? অসম্ভব নয়, চিন্তামগ্ন কিশোর বলল। ডন নিজের মত দিল, এই সবই তামাশা, বলল, এবং এর পেছনে রয়েছেন জিমি কেলি। জিমির কোনো একটা মতলব আছে তাতে কোনো সন্দেহ নেই, বলল কিশোর, চিমটি কাটল নিচের ঠোঁটে। তবে ভুতুড়ের রসিকতাগুলোর সাথে তার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এটা জানি না, কিন্তু আমরা ফোনে তাকে কথা বলতে শুনেছি। তর্ক জুড়ল ডন, মনে নেই? তিনি ওটা বন্ধ করে দেওয়ার কথা বলছিলেন। খাইছে, এবং ট্র্যাপডোর থিয়েটারও তো বন্ধ হয়ে যাবে, বলল মুসা, ভূতের গুজব ছড়িয়ে সবাইকে যদি তাড়ানো যায়। তুমি একটা কথা ভুলে যাচ্ছ, বলল রবিন, জিমির কাছে থিয়েটারের চাবি নেই। বলল কিশোর, ইয়ান বলেছেন চাবি একমাত্র তার কাছেই আছে, এবং তিনি এও বলেছেন তালা ভেঙে ঢোকার কোনো চিহ্নও নেই। মনে পড়ল মুসা। জিমি যদি অন্য কারোর সাথে দল পাকিয়ে থাকেন? রবিন প্রশ্ন করল। কিশোর এটা ভাবেনি। ফোনের ও প্রান্তে যার সাথে জিমি কথা বলছিলেন, স্বীকার করল কিশোর, সে হয়তো নাটকেরই কোনো লোক, কিংবা কোনো কর্মচারী, বলল ডন। এক ডিশ টাওয়েলের দিকে হাত বাড়ালো কিশোর। জিমি ভয় পাচ্ছেন যে ট্র্যাপডোর থিয়েটার তার আরো দর্শক কেড়ে নেবে, বলল, তবে তিনি একমাত্র সন্দেহভাজন নন। তুমি ট্রিসিয়া জেনকিন্সের কথা ভাবছো? প্রশ্ন করল রবিন। ডনকে বিভ্রান্ত দেখালো। ট্রিসিয়া সবার সাথে এমন দুষ্টুমি করতে যাবে কেন? কোনো কারণ নেই, বলল মুসা। ধরো ও যদি এমা নিক্সনকে তাড়াতে চায়, থিয়েটারটা ভুতুড়ে তার কাছে এটা প্রমাণ করে? প্রশ্ন করল মুসা। আমাদেরকে সবকিছুই মাথায় রাখতে হবে, জানালো কিশোর। আর ট্রিসিয়া এমাকে তেমন পছন্দ করে বলেও তো মনে হলো না। হ্যাঁ, বিলবোর্ডে নাটকের নামের ওপরে এমার নাম দেখে খেপে গেছে ও, রবিন বলল। মানুষকে ভয় দেখানো ভালো নয়, ভ্রুকুচকে বলল ডন। তা তো বটেই, একমত হলো মুসা। কোনোই অবধি ফেনা পানি উঠে এসেছে ওর। এমনিতেই এমা ভীতু প্রকৃতির, উনি হয়তো মানুষকে সেটাই দেখাতে চান, বলল রবিন, কিন্তু আসলে উনি মোটেও ভীতু নন। বিস্মিত কিশোর ঝট করে ঘুরে চাইল রবিনের উদ্দেশ্যে। তোমার কি ধারণা এটা পুরোটাই অভিনয়? হতেও তো পারে, বলল রবিন। কাবার্ডে পরিষ্কার প্লেটগুলো রাখছে, এর ফলে তিনি যা চাইছেন তাই পেয়ে যাচ্ছেন। এবার আঙুলে গুনতে লাগলো কিশোর। প্রথমে বড় ড্রেসিং রুম আদায় করলেন, তারপর দেরি করে রিহার্সালে আসার সুযোগ, এবং শেষে বিলবোর্ডে সবার উপরে নিজের নাম। ছেলেরা স্বীকার করতে বাধ্য হলো ব্যাপারটা সম্ভব। হাজার হলেও এমা একজন অভিনেত্রী এবং সুদক্ষ শিল্পী, এবং তাকে কিছুতেই হারাতে চান না ইয়ান, তাই যে করে হোক নাটকে ধরে রাখতে চান। তার মানে নিজের সুবিধা আদায়ের জন্য এমা এসব ছেলে মানুষই কৌশলের আশ্রয় নিচ্ছেন? মুসার প্রশ্ন। শ্রাক করল রবিন। ভীতু মহিলার অভিনয় করে ইয়ানকে তিনি আঙুলে নাচানোর ক্ষমতা রাখেন, এটা তো সত্যি। তা ঠিক, বলল মুসা, কিন্তু ওর মন থেকে বিশ্বাস হচ্ছে না এমা এমন কাজ করতে পারেন। সবার উপরে নজর রাখবো আমরা, কিশোর বলল। জিমি,
জিমি, ট্রিসিয়া আর এমা। রবিন আচমকা চারধারে চোখ বোলালো। আরে ডন গেল কই? কিশোরও চারপাশে চাইল। মিনিট পরে ব্যাকইয়ার্ড থেকে ঘরে এসে ঢুকলো ডন। ওর নাকে ধুলোমাটি লেগে রয়েছে। এই কোথায় গেছিলে? রবিন জবাব চাইল। এক টপ সিক্রেট মিশনে, রহস্যময় কণ্ঠে বলল ডন। কিন্তু এখন তোমাদেরকে বলা যাবে না। তিন গোয়েন্দা পরস্পর মুখ তাকাতাকি করল। খুদে ডনের মাথায় কি খেলা করছে? পরদিন সকালে ছেলেরা নিচে নেমে এসে দেখলো ব্রেকফাস্টের জন্য প্যানকেক বানিয়েছেন ছেলে আন্টি। তিনি কফি পান করছেন আর খবরের কাগজ পড়ছেন। ছেলেরা কামরায় প্রবেশ করলে চোখ তুলে চাইলেন। কাগজে কি লিখেছে জানো? বললেন। তোমাদের বিশ্বাস হবে না, মাথা নাড়লেন। নিমেষে কৌতূহলী হয়ে উঠল ছেলেরা। ওরা তাকে ঘিরে আসতেই শিরোনামটা জোরে জোরে পড়ে শোনালেন ছেলে আন্টি। ট্র্যাপডোর থিয়েটার কি ভুতুরে? খাইছে, চেঁচিয়ে উঠল মুসা। নাস্তার ফাঁকে শেলি আন্টি আর্টিকেলটা পড়ে শোনালেন ওদেরকে। থিয়েটারে যেসব আজব ঘটনা ঘটে চলেছে তার বিবরণ। ওটা শেষ হয়েছে পড়ে থাকা পপকর্ন আর প্রথম সারিতে স্পটলাইটে আলো ফেলার ফিরিস্তি দিয়ে। বুঝলাম না। প্লেটে সসেজ তুলে দিল কিশোর। কেউ দেখার আগেই তো সব পপকর্ন সাফ করেছি আমরা। সাংবাদিকেরা কথা জানলো কিভাবে? কেউ নিশ্চয়ই ফাঁস করেছে ওদের কাছে, বললেন শেলি আন্টি। কিন্তু আমরা ছাড়া তো আর এ ব্যাপারটা কেউ জানতো না, জোর গলায় বলল ডন। তুমি ইয়ানের কথা বলে যাচ্ছ, মনে করিয়ে দিল কিশোর। খাইছে, ইয়ান খবরের কাগজে জানিয়েছেন ভাবছ? মুসার প্রশ্ন। মাথা ঝাঁকালো কিশোর। এটা নিছক আমার অনুমান। উনি বলেছিলেন থিয়েটার নিয়ে সাংবাদিকরা লিখতে আগ্রহী নয়, যতক্ষণ না ওটা পাবলিকের মনোযোগ কাড়ছে। কিন্তু পাবলিক কি এরপরও টিকিট কিনবে? ডন জানতে চাইল। দীর্ঘশ্বাস ফেলেন শেলি আন্টি। দুরকমই হতে পারে। দুরকমই? পুনরাবৃত্তি করল ডন। বুঝেনি। ট্র্যাপডোর থিয়েটার কাগজের সামনের পাতায় জায়গা পেয়েছে, বললেন শেলি আন্টি। তার কথা বুঝতে কষ্ট হলো না কিশোরের। অনেকের কাছেই একে ভালো প্রচার বলে মনে হবে। তারা থিয়েটারে গিয়ে নাটক দেখতে আগ্রহ পাবে। মাথা ঝাঁকালেন শেলি আন্টি। সময়ই বলবে এর ফলে থিয়েটার দর্শক আসবে নাকি। তারা ভয় পেয়ে ভাগতেও পারে, বলল মুসা। নাস্তার টেবিলে সবাই চুপচাপ রইল। রহস্যটা নিয়ে ভাবছে ওরা। বাইরে বেরিয়ে আসার পর মুখ খুলল ডন। এই দেখে যাও, বলে দৌড় দিল। দেখো আমি কি বানিয়েছি। শশবাস্তে ওর পিছু নিল তিন গোয়েন্দা। শেডের বাইরে এসে থামলো ওরা। চোরের পায়ের ছাপের ছাঁচ। সগর্বে বড় ভাইদেরকে জানালো ডন। সত্যি, মাটিতে পড়া একটা পদচিহ্ন প্লাস্টার দিয়ে ভরাট করা হয়েছে। ও, তার মানে তুমি কালকে এটা নিয়ে ব্যস্ত ছিলে? উপলব্ধি করে বলল রবিন। মাথা ঝাঁকালো ডন। একান হাসছে। এখন আমরা বের করতে পারবো টেপের বাক্সটা কে চুরি করেছে। আমাদের ডন পাকা গোয়েন্দা হয়ে গেছে, বলে কাছ থেকে ছাঁচটা খুঁচিয়ে দেখল কিশোর। সমস্যা একটাই, এটা চোরের পায়ের ছাপ নয়। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে? রবিন জবাব চাইল। নিজের স্নিকার খুলল কিশোর। আমার জুতোর সোলটা দেখো। খাইছে, চেঁচিয়ে উঠল মুসা। প্লাস্টারের চিহ্নের সাথে হুবহু মিলে যাচ্ছে। চোয়াল ঝুলে পড়ল ডনের। কিন্তু কাল কাদায় পা পড়েছিল আমার, ব্যাখ্যা করল কিশোর। শেলি আন্টির জন্যে যখন সামান্থার অ্যাপয়েন্টমেন্ট বুকটা নিতে আসি। এটা তোমার জুতোর ছাপ নয় কিশোর ভাই, প্রতিবাদ জানালো ডন। দেখছো না ছাঁচটা তোমার জুতোর চেয়ে কতখানি ছোট? ডন ঠিকই বলেছে, বলল মুসা। এর কারণ আছে, বলল কিশোর। বৃষ্টি ভেজা মাটিতে পায়ের ছাপটা পড়েছিল। বলছিলাম না রোদে কাদা শুকিয়ে গেলে পদচিহ্ন ছোট হয়ে আসে। ও আচ্ছা। সারাদিন কড়া রোদের পর ডন এই ছাঁচটা বানায়, উপলব্ধি করল রবিন। কাজ জোড়া ঝুলে পড়ল পিচ্ছি ডনের। বেচারা মুষড়ে পড়েছে রীতিমতো। মুসা ওর মনের অবস্থা টের পেল। মন খারাপ করো না ব্যা, বলল। উঠোন দিয়ে ওরা যখন বাইকগুলো নিয়ে হেঁটে যাচ্ছে। তোমার চেষ্টার তো কোনো ত্রুটি ছিল না। নিঃসন্দেহে, সাই জানালো রবিন। আমাদের কারো মাথায় এমনকি ফুটপ্রিন্টের চিন্তায় আসেনি। মুহূর্তে চাঙ্গা হয়ে উঠল ডন।
ভালো গোয়েন্দারা সবসময় এ ধরনের চিন্তা করে। খুশির দাঁত বের করে হাসছে। সে আর বলতে, বলল কিশোর। কোনো এর আলতো গুঁতো দিল রনকে। এখন চলো, বাদ বাকি পোস্টারগুলো ঝোলাতে হবে না। এবার চারজনে পেডাল মারল সাইকেলে। ট্র্যাপডোর থিয়েটারে পৌঁছে ওরা দেখলো ইয়ান মঞ্চে দাঁড়িয়ে কলাকৌশলীদেরকে কিসব নির্দেশ দিচ্ছেন। ছেলেরা আইল ধরে এগিয়ে যেতেই চোখ তুলে চেয়ে আন্তরিক হাসি দিলেন ওদের উদ্দেশ্যে। 1 মিনিট ছেলেরা, হেঁকে বললেন, তোমরা একটু বসো। টেপ রেকর্ডারটা হারিয়ে গেছে জানলে খুশি হবেন না ইয়ান, বলল কিশোর। সামনের সারিতে বসলো ওরা। সেই সঙ্গে টেপগুলোও তো গেছে, যোগ করলো নথি। ডন ঝুঁকে পড়ে জুতোর ফিতে বাঁধছিল। হঠাৎ বলে উঠল, আরে এ কি? কি হলো ডন? প্রশ্ন করলো রবিন। আমার ফিটের নিচে কি যেন। অন্যেরা ডনকে একটা কাঠের বাক্স টেনে বের করতে দেখলো। খাইছে, এটাই কি সেটা? বলে উঠল মুসা, কণ্ঠ অবিশ্বাস। ডন ঢাকনাটা তুলতেই সবাই বিস্ফারিত চোখে সামান্থার টেপগুলোর দিকে চেয়ে রইল। দেখো, রবিন বলল, টেপ রেকর্ডটাও এখানে আছে। এ কি? ডনের চোখ ভয় ছানা বড়া। এটা নিশ্চয়ই সামান্থ কুপারের সিট। ঠিক এমনি সময় পোস্টারগুলো বয়ে নিয়ে হন্তদন্ত হয়ে এদিকে এলেন ইয়ান। সরি, তোমাদেরকে এতক্ষণ বসিয়ে রাখতে হলো। এই পোস্টারগুলোই শেষ। ডনের কোলের উপর টেপগুলো দেখে থ বনে গেলেন তিনি। পুরো বাক্সটাই তো নিয়ে এসেছো দেখছি, বললেন। আমি তো শুধু টেপ রেকর্ডারটা চেয়েছিলাম। বাক্সটা আমরা আনিনি ইয়ান, বলল রবিন। ইয়ানের হাতে টেপ রেকর্ডার তুলে দিয়ে পোস্টারগুলো বুঝে নিল। কেউ শেলি আন্টির শেড থেকে টেপগুলো চুরি করেছিল। বিভ্রান্ত দেখলো ইয়ানকে। টেপের বাক্সটা তো ডনের কোলাই দেখছি। হ্যাঁ, জানালো কিশোর, কিন্তু ও এইমাত্র এটা খুঁজে পেয়েছে। কি? সামান্য হেসে উঠলেন ইয়ান। ঠাট্টা করছো? এটা আমার ফিটের নিচে ছিল, ডন বলল তাকে। কিন্তু তা কিভাবে হয়? প্রশ্ন ইয়ানের। শ্রাক করল কিশোর। এটা মনে হয় আর একটা প্র্যাকটিক্যাল জোক। টেপ ভর্তি বাক্সটার দিকে একদৃষ্টে চেয়ে রইলেন ইয়ান। এবার চকিতে গোড়ালির উপর ঘুরে দ্রুত পায়ে হেঁটে চলে গেলেন। খাইছে, ব্যাপারটা কেমন আজব না, বলল মুসা। এটা তো স্রেফ আর একটা তামাশা, তাই না? তাহলে ইয়ানের এতটা বিচলিত হওয়ার কি আছে? শ্রাক করল ডন। বুঝলাম না। এই রহস্যটার আগামাথা কিছুই বুঝছি না, বলল কিশোর। কেউ তর্ক করল না ওর সঙ্গে।